কত বলছে কিরশফের প্রথম সূত্রটা লেখো। কিরশফের প্রথম সূত্র কি? কোনো একটা জাংশনে যতখানি চার্জ একটা নির্দিষ্ট সময়ে প্রবেশ করে ঠিক ওই সময় সমপরিমাণ চার্জ ওই জাংশন থেকে বের হয়ে যায়। এটা ছিল কিরশফের প্রথম সূত্র। আচ্ছা, কত কি বলছে? একটা সমবিভব তলের তড়িৎ ক্ষেত্র তলের সাথে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কেন? আচ্ছা, একটা সমবিভব তলের কথা চিন্তা করো। ধরো এটা একটা সমবিভব তল, মানে ওর প্রত্যেকটা পয়েন্টে বিভব কি সেম, প্রত্যেকটা পয়েন্টে ওর বিভব কি সেম। তোমাদের সমবিভব তলের সাথে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কেন? আচ্ছা দেখো, সমবিভব তল যদি হয় তাহলে আমাদের চার্জ কোথায় আছে? এই তলের একদম পৃষ্ঠে, একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। ওকে, তাহলে আমাকে বলো তো এখান থেকে তড়িৎ বলরেখা কোন দিকে বের হবে? তড়িৎ বলরেখা অবশ্যই একদম তলের সাথে লম্ব বরাবরই বের হবে। তো বোঝাই যায় কোন বরাবর বের হবে, একদম তলের সাথে লম্ব বরাবর বের হবে, তাই না? সো আমার তড়িৎ বলরেখা যদি একদম তলের সাথে লম্ব বরাবর বের হয়, আমরা কি জানি তড়িৎ বলরেখা যেদিকে বের হয় ইলেকট্রিক ফিল্ডও কি সেই দিকেই কাজ করে। সো যেহেতু আমার একটা সমবিভব তলে চার্জ একদম ইকুয়ালি সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড আছে, তড়িৎ বলরেখা কেউ কারোর উপর কোনো ইন্টারাকশন তৈরি করবে না, কেউ কাউকে আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু করবে না, সুন্দরভাবে পরস্পর সমান্তরালে তল থেকে কী হবে লম্বভাবে বের হয়ে যাবে। অ্যান্ড তড়িৎ বলরেখা যদি তল থেকে লম্বভাবে বের হয়, ইলেকট্রিক ফিল্ড অবশ্যই তল থেকে লম্বভাবেই বের হবে। এর জন্য তলের সাথে ইলেকট্রিক ফিল্ডের যে কোণ সেটা কত হয়? 90 ডিগ্রি হয়। খুবই সোজা, তলের সাথে ইলেকট্রিক ফিল্ডের যে কোণ সেটা কত হয়? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, বুঝছো? মনে থাকবে, মনে থাকবে। যদি তল ভেক্টর বলতো, যদি তলরা বলতো তল ভেক্টর, তখন কিন্তু মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হইতো। কারণ আমরা কি জানি তল ভেক্টর কোন দিক কাজ করে? তলের সাথে লম্ব বরাবর। সো তল ভেক্টরও কিন্তু তলের সাথে লম্ব বরাবরই কাজ করবে, এবং সেই তল ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কিন্তু হবে 0 ডিগ্রি। কিন্তু তল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কারণ তল আর তল ভেক্টরের মধ্যবর্তী কোণ আবার 90 ডিগ্রি। এটাই গেছে তোমরা জানো তল ভেক্টর। ঠিক আছে, আচ্ছা যাই হোক, বাদ দিই। চলো আসো গতে আসি। গতে কি বলছে? C1 ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, C1 এর কি বলা আছে? বর্তনীতে বায়ু মাধ্যমে ধারকগুলোর প্রত্যেকটার মধ্যবর্তী দূরত্ব 0.1 মিলিমিটার। আচ্ছা, প্রত্যেকটা ধারকের পাতগুলোর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তিনটা ধারককেই প্রদেয় তিনটি স্থানের মধ্যেই অবস্থান পরিবর্তন করা যায়, মানে এই ধারকগুলোকে তুমি চাইলে ইন্টারচেঞ্জ করতে পারো। ঠিক আছে, তোমার কি বলছে? C1 ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো C1 একটা কি সমান্তরাল পাত ধারক, রাইট? ওর কি দেওয়া আছে বলো তো? ওর কি দেওয়া আছে? তোমাকে ওর কি দিয়ে দিছে? তোমাকে ওর ধারকত্ব দিয়ে দিছে, তোমাকে ওর দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে, তোমাকে কি বলছে? ওর ক্ষেত্রফল নির্ণয় করো। ভাই এগুলো কোনো প্রশ্ন? দ্যাট বলো তো গ কি হবে? গ হবে C1 ইজ ইকুয়ালস টু ইপসাইলন নট A1 ডিভাইডেড বাই D1। তাহলে আমার বের করা লাগবে কি? A1, সেটা কি হবে? C1 ইন্টু D1 ডিভাইডেড বাই ইপসাইলন নট। ওকে, C1টা কত? C1টা হলো এই ধারকের ধারকত্ব, সেটা কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6। D1টা কত? এই ধারকের দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? 0.1 মিলিমিটার, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার -4। আর ইপসাইলন নটটা কত? 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাহলে এখান থেকে আমার কি হয়ে যাবে বলো তো? ওই যে C1 যে ধারকটা আছে ওর ক্ষেত্রফল বের হয়ে যাবে, ওর পাতের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ওকে, খুবই সোজা। ঘ নাম্বার আসি। গতে কি বলছে? ধারকের তিনটি অবস্থান কিভাবে পরিবর্তন করলে বর্তনীতে সর্বোচ্চ শক্তি পাওয়া যাবে গাণিতিকভাবে বর্তনীর চিত্র অঙ্কন পূর্বক বিশ্লেষণ করো। দেখো সঞ্চিত শক্তির ফর্মুলা কি? দেখো দেখো দেখো, এখানে আমরা প্রথম কথা, এখানে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে বিভব প্রয়োগ করছি, রাইট? কতখানি বিভব প্রয়োগ করছি? 6 ভোল্ট পরিমাণ বিভব প্রয়োগ করছি। এখানে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বিভব প্রয়োগ করছি না, 6 ভোল্ট। তুমি চাইলেও কি তোমার প্রয়োগকৃত বিভবের মান চেঞ্জ করতে পারবা? পারবা না। তোমার কি বলছে? ধারকগুলোর অবস্থান কিভাবে চেঞ্জ করলে তুমি ম্যাক্সিমাম সঞ্চিত শক্তি পাবা, তুমি কিন্তু এই বিভবের মান চেঞ্জ করতে পারবা না। সো আমরা সঞ্চিত শক্তির ফর্মুলা যেটা জানি, আমরা সঞ্চিত শক্তির ফর্মুলা যেটা জানি, একটু কেয়ারফুলি খেয়াল করবা, W ইজ ইকুয়ালস টু হাফ CV স্কোয়ার, তাই না? সো আমার ভি তো এখানে ফিক্সড, আমি তো একটা 6 ভোল্টের একটা ফিক্সড অ্যামাউন্টের ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। সো ভির মান তো চেঞ্জ হবে না। আমি যদি ডাব্লিউটাকে ম্যাক্সিমাম করতে চাই, আমার ম্যাক্সিমাম করা লাগবে কার মান? আমার ম্যাক্সিমাম করা লাগবে সি এর মান। ঠিক আছে, আমি যদি এটাকে ম্যাক্সিমাম করতে চাই, আমার কাকে ম্যাক্সিমাম করতে হবে? এই সিকে ম্যাক্সিমাম করতে হবে। ঠিক আছে, সিটা কি? সি হলো এখানে সমবায়ের তুল্য ধারকত্ব। সি কি? এখানে একটা সমবায় আছে না ধারকের, সেই সমবায়ের তুল্য ধারকত্ব। সি কি? সমবায়ের তুল্য ধারকত্ব।
ঠিক আছে। সো আমাদের কি করতে হবে, এই তুল্য ধারকত্বকে ম্যাক্সিমাম করতে হবে। ওকে, তুল্য ধারকত্ব কীভাবে ম্যাক্সিমাম হয়, যখন ধারকগুলোকে আপনি সমান্তরালে যুক্ত করবেন, একটু মাথায় রাখেন যে যখন ধারকগুলোকে আপনি সমান্তরালে যুক্ত করবেন তখন তুল্য ধারকত্ব হবে ম্যাক্সিমাম, আর যখন ধারকগুলোকে আপনি শ্রেণীতে যুক্ত করবেন তখন তুল্য ধারকত্ব হবে মিনিমাম। একটু মাথায় রাখেন, ধারকগুলোকে কি করব, সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব ম্যাক্সিমাম, সমান্তরালে যুক্ত করলে সি ইকুইভ্যালেন্ট কি হবে, ম্যাক্সিমাম হবে, কি হবে, ম্যাক্সিমাম হবে। আর ধারকগুলোকে শ্রেণীতে যুক্ত করলে সি ইকুইভ্যালেন্ট কি হবে, মিনিমাম হবে। ঠিক আছে, ধারকগুলোকে যদি সমান্তরালে যুক্ত করি তাহলে সি ইকুইভ্যালেন্ট হবে ম্যাক্সিমাম, আর যদি আমি শ্রেণীতে যুক্ত করি তাহলে সি ইকুইভ্যালেন্ট কী হবে, অবশ্যই মিনিমাম হবে। বুঝছেন? ওকে, তাহলে আমি কি চাচ্ছি এখানে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার্স। ওকে, এই ম্যাক্সিমাম এনার্জি পাওয়ার জন্য আমার কী করা লাগবে, ক্যাপাসিটেন্স যেটা, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যেটা বা তুল্য ধারকত্ব যেটা, সেটার ম্যাক্সিমাম মান আমার নিতে হবে। সেই ম্যাক্সিমাম মান নেওয়ার সিস্টেম কি, আমরা তো ধারকের পজিশন চেঞ্জ করতেই পারি। সো আমরা তিনটা ধারককে কী করব, সমান্তরালে যুক্ত করে দিব। যখনই আমরা তিনটা ধারককে সমান্তরালে যুক্ত করে দিব তখন আমাদের তুল্য ধারকত্ব কী হবে, ম্যাক্সিমাম হবে, এবং ওই তুল্য ধারকত্ব যখন ম্যাক্সিমাম হবে তখন অবশ্যই সঞ্চিত শক্তিও কী হবে, ম্যাক্সিমাম হবে। সো আমরা কি করব, এই যে আমাদের যে তিনটা ধারক আছেন, তিনজন ধারক মহাশয়, একজন, দুইজন, তিনজন, ঠিক আছে, এই তিনজন ধারককে আমরা কি করব, সমান্তরালে যুক্ত করে দিব। তাদের মান কত কত ছিল, তাদের মান ছিল 2, 3, 4, আর ভোল্টেজ কতখানি অ্যাপ্লাই করছিলাম, 6 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই হলো আমার 2 মাইক্রোফ্যারাড, এই হলো আমার 3 মাইক্রোফ্যারাড, আর এই হলো আমার 4 মাইক্রোফ্যারাড, এবং কতখানি ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম, 6 ভোল্টের একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম। ওকে, তাহলে এখন এই সমবায়ের মধ্যে আমাদের যে শক্তিটা সঞ্চিত হবে সেটাই হবে ম্যাক্সিমাম শক্তি। সো সেটা আমরা একটু বের করে দিব। দেখো তো এই সমবায়ের তুল্য ধারকত্ব কত হবে, এই সমবায়ের তুল্য ধারকত্ব হবে 2 + 3 + 4, 2 + 3 + 4 এত মাইক্রোফ্যারাড, মানে 9 মাইক্রোফ্যারাড, মানে 9 × 10⁻6 ফ্যারাড। এটা হলো আমার সমবায়ের কি, তুল্য ধারকত্ব বের হয়েছে। যখন সমবায়ের তুল্য ধারকত্ব বের হয়ে গেছে, তুমি তো সমবায়ে অ্যাপ্লাইড ভোল্টেজের মানও জানো, তাহলে তুমি এখান থেকে কী বের করতে পারবা, সমবায়ের সঞ্চিত শক্তিও বের করতে পারবা। ডাব্লিউটা কি হবে, 1/2 ইন্টু সমবায়ের তুল্য ধারকত্ব, দ্যাট মিনস 9 × 10⁻6 মাল্টিপ্লাইড বাই সমবায়ে অ্যাপ্লাইড ভোল্টেজ 6 তার উপর স্কোয়ার্ড। ঠিক আছে, যেখান থেকে আসবে সেটাই কি আমাদের ডাব্লিউ ম্যাক্স, যে মানটাই আসবে সেটাই কি আমাদের ডাব্লিউ ম্যাক্স বা সমবায়ে সঞ্চিত ম্যাক্সিমাম শক্তি। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, দেখো মিনিমাম শক্তি বের করতে বললে কি করতে বলতো, যদি মিনিমাম শক্তি বের করতে বলতো সবগুলো ধারককে শ্রেণীতে যুক্ত করে দিতা, শ্রেণীতে যুক্ত করে তাদের তুল্য ধারকত্ব বের করতে 1/C1 + 1/C2 + 1/C3, তার আবার ইনভার্স দিয়ে দেন 1/2 CV², ওইটা তো মিনিমাম এনার্জি। আর ম্যাক্সিমাম এনার্জি বের করতে বললে ধারককে সবসময় কি করব, সমান্তরালে যুক্ত করে দিব। ঠিক আছে, মাথায় রেখো, তাহলেই হবে। দেখো